প্রতিবাদের মঞ্চ হিসেবে জনপ্রিয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্দোলনের প্ল্যাটফর্ম বলছেন গবেষকরা। পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চীনা নাগরিক হত্যার মূল আসামি গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনকে। পরিবেশের ক্ষতি করছে রোহিঙ্গারা, জাতিসংঘে প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ দাবি। দেশে করোনা শনাক্তের 7 মাস আজ, সংক্রমণ কমলেও মৃত্যুহার বাড়ছেই, শীতে প্রকোপ বাড়ার শঙ্কা। এবং হাওরে আজ চালু হচ্ছে দৃষ্টিনন্দন সড়ক, পর্যটক বাড়ার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের আশা। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি দোলা ডালরেস। পুরো খবরে চলে যাচ্ছি। প্রতিবাদ দাবি জানানোর মঞ্চ হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এক নীরব প্রতীকী প্রতিবাদ। সমাজ গবেষকরা বলছেন, রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে আন্দোলনও বেশ গুরুত্ব রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ঢুকলেই এখন চোখে পড়ে অনেকের প্রোফাইল পিকচারের অংশ কালো। নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে অনেকেই অংশ নিয়েছেন এই ব্ল্যাকআউট উদ্যোগে। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তুমুল প্রতিক্রিয়া হয় নেটিজেনদের মধ্যে। প্রতিবাদকারীরা ফেসবুকে নিজ চেহারা ঢেকে দিয়েছেন কালো রঙে। রাজপথের পাশাপাশি আন্দোলনের একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আন্দোলনের জন্য এটাকে ব্যবহার করা, সেটাও কিন্তু একেবারে নতুন না। মি টু ক্যাম্পেইন আপনি জানেন যে পুরো পৃথিবীব্যাপী এটা একটা নাড়া ফেলে দিয়েছিল। সেখানেও কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করা হয়েছে। ভালো কাজে হয়তো এটা ভালোভাবে হেল্প করছে, কিন্তু খারাপ কাজগুলোও কিন্তু এটা অনেক ত্বরান্বিত করে দিচ্ছে। সুতরাং সাবধান হতে হবে। দাবি আদায়ে পথে নেমে আন্দোলনের ইতিহাস অনেক পুরনো। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় মঞ্চ হয়ে ওঠায় একটি শ্রেণী প্রতিবাদ করছে এখানে। তবে মাঠের আন্দোলনের গুরুত্ব আগের মতোই। সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু অনেকদেরকে পৌঁছানো যাচ্ছে। এই কালো করাটা হচ্ছে একটা প্রতীক যে আমি প্রতিবাদ করছি, আমি মনে করছি যে আমি এটা প্রতিবাদ করছি, আমি আমার চেহারা দেখাতে চাচ্ছি না। এটা একটা নতুন মাত্রা নিয়ে আসছে। কিন্তু তার মানে যে আন্দোলন এটা থেমে থাকলে কিন্তু আসলে শুধুমাত্র আমি সামাজিক মাধ্যম দিয়ে যদি আন্দোলন করতে যাই, বিশেষ করে ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটছে আমাদের দেশে, সেটা দিয়ে আমি মনে করি এটা যথেষ্ট না। গবেষকেরা বলছেন, প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম। বর্ণবাদী নীতি ও চর্চা বন্ধের দাবিতে জুলাই যুক্তরাষ্ট্রের ব্ল্যাকআউট ডে 2020 পালন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরবতা পালন করে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সঙ্গে সংহতি জানান অনেকে। দেশে ব্ল্যাকআউটের এই উদ্যোগের সঙ্গে মিল রয়েছে এসব আন্দোলনের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার সাজু সহ 3 আসামিকে নানা মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। দেলোয়ার ও কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ওই নারী। এদিকে মধ্যরাতে নোয়াখালী থেকে মামলার আরেক আসামি মাইনুদ্দিন শাহেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার হলো 10 জন। এদিকে নির্যাতনের প্রতিবাদে আজও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করবে স্থানীয়রা। একলাসপুরে বিবস্ত্র করে নারী নির্যাতনের 3 আসামিকে বুধবার দুপুরে আনা হয় 3 নম্বর আমলি আদালতে। সেখানে আসামিদের নানা মেয়াদে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে সাজুকে 3 দিন করে 6 দিনের রিমান্ড দেয় আদালত। অন্য 2 আসামি নূর হোসেন রাসেল ও সোহাগের পর্নোগ্রাফি আইনের মামলায় রিমান্ড হয়েছে 2 দিন করে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সোহাগ ও রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। এজাহারে না থাকলেও রিমান্ডে অন্য আসামিদের দেয়া তথ্যে তাদের সম্পৃক্ততা মিলেছে। 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এই রাসেল এবং সোহাগ, এই দুইজনকে। এজাহার নামীয় 5 নম্বর আসামি সাজু,
তার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। মাননীয় আদালত শুনানি অন্তে তার উভয় মামলাতে 3 দিন করে মোট 6 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। আর পুলিশ জানিয়েছে যত দ্রুত সম্ভব মামলার অভিযোগপত্র দেয়া হবে। আমাদের অধীনে যেই সমস্ত আসামিগুলো রিমান্ডে আছে তাদেরকে যথাযথ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত এগিয়ে যাচ্ছে। এইভাবে আমরা তদন্তটা দ্রুত যাতে শেষ করতে পারি সেই কাজ আমাদের অব্যাহত আছে। এদিকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেলোয়ার ও কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ওই নারী। এ ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 8 জন। একলাসপুর পরিদর্শনের পর নির্যাতিত সেই নারীকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। সাইকোসোশিয়াল কাউন্সেলিং করে তার নিজের মনের অবস্থানটা আমরা স্টেবল করতে চাচ্ছি এবং আইনের জায়গা থেকে আমরা তাকে মামলায় থেকেও আমরা সহযোগিতা করতে চাচ্ছি। এ ঘটনার বিচার চেয়ে জেলার নানা জায়গায় হয়েছে সমাবেশ ও মানববন্ধন। প্রেস ক্লাবের সামনের প্রতিবাদ সমাবেশে নির্যাতনের শিকার সব নারীকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন জেলা জজ আদালতের আইনজীবীরা। আমরা আইনজীবীরা সবাই নির্যাতিতার পক্ষে আছি এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আইনজীবী সমাজ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা যায় কিনা সরকার ভেবে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাধারণের এই দাবিকে অযৌক্তিক মনে করেন না সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরও। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। বিএনপিকে বলেন ফায়দা হাসিলের জন্য এ নিয়ে রাজনীতি না করতে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নোয়াখালীতে বিবস্ত্র করে নারী ধর্ষণের ছবি। সে রাতেই মামলা হলে আসামি গ্রেপ্তার শুরু করে পুলিশ। বিচার চেয়ে রাজধানীসহ সারা দেশে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। এতে দ্রুত আইন সংশোধন করে আসে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি। যেই ধর্ষকের সাক্ষী প্রমাণের কোনো অভাব নেই। এ প্রশ্নে আইনমন্ত্রী বলছে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা যায় কিনা সেটি ভেবে দেখছে সরকার। এ নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। জনগণ যখন দাবি তুলেছে এটা নিয়ে তো বিবেচনা করতে হবে, প্রত্যাখ্যান করে তো দেওয়া যায় না, তাই না? এটা এবং আমি বলেছি যে এটা ভালো মন্দ সবকিছু বিবেচনা করে তারপরে এটা সম্বন্ধে ইয়ে করা হবে। নারীর প্রতি সহিংস আচরণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানিয়েছেন সড়কমন্ত্রী। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সাধারণের এ দাবিকে অযৌক্তিক মনে করেন না তিনিও। একই মত মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর। আমি তো মনে করি যে ধর্ষণকারী যদি প্রমাণিত হয় তাইলে অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত। দর্শকদের যেন কোনো রাজনৈতিক দল প্রশ্রয় না দেয়, এদেরকে ছোটখাটো লঘুদণ্ড দিয়ে লাভ নেই। সর্বোচ্চ বিচারের যে দাবি আমার মনে হয় এটা অযৌক্তিক নয়। দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ বাড়ছে, বিএনপির এ অভিযোগ নাকচ করে এ বিষয়ে রাজনীতি না করার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এ সংক্রান্ত মামলাগুলোর জন্য দ্রুত বিচারে আইন সংস্কারেরও আহ্বান জানায় সংস্থাটি। জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এই আহ্বান জানিয়েছে। এতে উল্লেখ করা হয় নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনাটি বিচ্ছিন্ন কিছু নয়। নারী অধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতন মামলা পরিচালনার ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। বৈশ্বিক পরিসংখ্যান তুলে ধরে সংস্থাটি জানায় বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেশি হলেও সাজা দেওয়ার উদাহরণ কম। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। আরও যা থাকছে। করোনার 6 মাসে 3000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে বিমান। বেসরকারি এয়ারলাইন্সগুলোরও একই ক্ষতি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে এখনও বসেনি সঞ্চালন লাইন, অলস পড়ে 1320 মেগাওয়াটের কেন্দ্র। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ক্লাইমেট ভালনারেবল ফোরামের একটি ভার্চুয়াল কনফারেন্সে তিনি একথা বলেন।
পরে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশের জন্য বছরে কমপক্ষে $100 বিলিয়ন বরাদ্দের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ক্ষতি কমাতে প্যারিস চুক্তি বাস্তবায়নকেই একমাত্র পথ বলে মনে করছেন তিনি। বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে এবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর বৈঠক। এতে জাতিসংঘ মহাসচিব ছাড়াও অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। নিজের বক্তব্যে দেশের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন শেখ হাসিনা। পাশাপাশি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের পরিবেশ দূষণের বিষয়টিও তুলে ধরেন তিনি। এবছর বন্যায় আমার দেশে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত মে মাসে ঘূর্ণিঝড় আম্পান, সেই সঙ্গে কোভিডের প্রভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। মিয়ানমার থেকে আসা 11 লাখ রোহিঙ্গা কক্সবাজার এলাকায় সামাজিক ও পরিবেশের ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থ বরাদ্দে উন্নত দেশগুলোকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্যারিস চুক্তির বাস্তবায়ন সহ 4 দফা প্রস্তাব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতি প্রশমন, ব্যবস্থা গ্রহণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আমাদের বছরে কমপক্ষে $100 বিলিয়ন বরাদ্দ নিশ্চিত করতে হবে। দেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় নিজস্ব অর্থায়নে $430 মিলিয়ন বরাদ্দের কথা CVF-এ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা শনাক্তের 7 মাস আজ। সংক্রমণ কিছুটা কমলেও বাড়ছে মৃত্যুহার। করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো এবং হাসপাতালে চিকিৎসা নিতে রোগীর অনীহা কাটছে না। এমন অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করছেন শীতে বাড়বে করোনার প্রকোপ। তবে স্বাস্থ্যবিধি মানতে অবহেলাকে বড় চ্যালেঞ্জ মনে করছে স্বাস্থ্য বিভাগ। হটলাইন বিভিন্ন সার্ভিলেন্সগুলো করছিলাম, তার মধ্য দিয়ে 3 জন রোগীকে শনাক্ত করেছি। দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে 8 মার্চ। এর 10 দিন পর প্রথম মৃত্যু। এ পর্যন্ত শনাক্ত 3,73,000, মারা গেছে প্রায় 5,500। করোনায় প্রথম 1 লাখ শনাক্ত হয়েছে 110 দিনে, দ্বিতীয় লাখ 30 দিনে, আর পরের 1 লাখ শনাক্ত হয়েছে 38 দিনে। সবশেষ 38 দিনে শনাক্ত হয়েছে 68,000, অর্থাৎ সংক্রমণ আগের তুলনায় কিছুটা কমেছে। তবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান দাবি করছে পরিস্থিতি স্থিতিশীল। মানুষ এটাকে অনেক হালকাভাবে নিচ্ছে। আগে যখন প্রথম কোভিড আসলো, মানুষ যতখানি সতর্ক ছিল, টেস্টের জন্য মানুষ যত আগ্রহী ছিল, এখন কিন্তু আগ্রহটা কমে যাওয়ার জন্য টেস্টের সংখ্যাটাও কমে গেছে। এখন কিন্তু অনেক জায়গায় PCR মেশিন স্থাপন করা হয়েছে, আগের থেকে ক্যাপাসিটি অনেক গুণে বেড়ে গেছে, কিন্তু সেই পরিমাণ স্যাম্পল কিন্তু বিভিন্ন জায়গায় আসছে না। সংখ্যা কমলেও শনাক্ত বিবেচনায় মৃত্যু হার বাড়ায় রয়েছে উদ্বেগ। 2 মাস আগে মৃত্যু হার 1.24 থেকে এখন তা বেড়ে হয়েছে 1.46। মারা যাওয়া ব্যক্তিদের 77 ভাগের বয়সী 50-এর বেশি। কোভিড নিজেই কিন্তু ম্যালেরিয়া, ডায়রিয়া বা অন্যান্য অসুখের মতো নয়, কলেরার মতো যে একবার সেরে গেলে হয়ে গেল। এটি কিন্তু রক্ত জমাট বাঁধার দীর্ঘস্থায়ী অসুখ তৈরি করছে এবং রক্তনালীতে কিছু সমস্যা তৈরি করছে। ফলে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ক্যান্সার, অন্যান্য অনেক অসুখের বীজ বপন করে যাচ্ছে বা এক্সিস্টিং যেসব অসুখ রয়েছে, ইতিমধ্যে রয়েছে, সেটিকে আরও খারাপ করে দিয়ে যাচ্ছে। রোগতত্ত্ববিদদের সতর্কতা, শীতে করোনার সেকেন্ড ওয়েভ আসুক বা না আসুক, বাড়তে পারে সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় করোনা পরীক্ষা বাড়ানো, দ্রুত ফল দেয়া, বয়স্কদের হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করা জরুরি। করোনার জন্য কোনো স্পেসিফিক ড্রাগ নাই, ভ্যাকসিন এখনও আমাদের এখানে আসে নাই। ভ্যাকসিনের ভ্যাকসিন দিব, তারপরে অ্যান্টিবডি ডেভেলপ করবে, সেটা একটা সুদূর প্রসারী ব্যাপার। তো সেই ক্ষেত্রে একটাই চ্যালেঞ্জ, জনসচেতনতা। এটাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি, যেহেতু এটা একটা সংক্রামিত ব্যাধি, অনেক অংশেই আমরা কমাতে পারবো। করোনা সংক্রমিত 214 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 16, আর মৃত্যু বিবেচনায় তা 29। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার 6 মাসে প্রায় 3,000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান। বেসরকারি এয়ারলাইন্সগুলোর ক্ষতির পরিমাণও প্রায় সমান।
বিশেষজ্ঞরা বলছেন যে রাজস্ব হারিয়েছে তা আর ফিরে পাওয়া যাবে না ধরে নিয়েই ঘুরে দাঁড়াতে হবে এয়ারলাইন্সগুলোকে। বিশ্বজুড়ে করোনা মহামারী শুরুর পর মার্চ থেকে বন্ধ হয়ে যায় আভ্যন্তরীণ ও বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট। জুলাই থেকে আভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু হলেও বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় বন্ধ ছিল আন্তর্জাতিক ফ্লাইট। সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে কয়েকটি রুটে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়, তবে তাতেও দেয়া হয় বিভিন্ন বিধিনিষেধ। এই দুর্যোগে আয় প্রায় শূন্যে নেমে আসে দেশি এয়ারলাইন্সগুলোর। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই যাত্রী পরিবহন থেকে রাজস্ব হারিয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। আমার যে ক্যাপাসিটিটা লস হয়ে গেছে তার ফেরত আনার কোনো সুযোগ নেই। আমার একটা ফ্লাইটে ধরেন ৩০০ সিট আছে, আমি যদি ১০০ সিট নিয়ে যাই ২০০ সিট এইটার ফেরত আসবে না। তো এটা যেটা ক্যাপাসিটি লস হয়েছে এটা লস, এটা আর কিছু করার নেই। মহামারীর আগে সপ্তাহে ৯৮টি আন্তর্জাতিক ফ্লাইট চালাতো বেসরকারি ইউএস বাংলা এয়ার। তাদের ফ্লাইট সংখ্যা নেমে আসে মাত্র একটিতে। ঘুরে দাঁড়াতে সরকারি বিভিন্ন ফি ও চার্জ সমন্বয়ের প্রস্তাব বেসরকারি এয়ারলাইন্সগুলোর। 97 ফ্লাইটই আমার আসলে বন্ধ ছিল। এখানে আসলে লসের পরিমাণটা আসলে ওইভাবে বলাটা ঠিক এক্স্যাক্টলি ফিগার হিসেবে বলা যাবে না, বাট এখানে অলমোস্ট 100% লস ছিল। বিশেষজ্ঞরা বলছেন কোভিড পরবর্তী সময়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে দেশি এয়ারলাইন্সগুলোর জন্য। এখন থেকে ব্যবসা পরিকল্পনা গুছিয়ে নেওয়ার পরামর্শ তাদের। মেইনটেনেন্স কস্ট বা অন্যান্য কস্ট কিভাবে কমানো যেতে পারে, তো রেভিনিউ আর্নিং এর ব্যাপারটা কিন্তু সবগুলো দেশেরই এয়ারলাইন্স এখন নতুন করে চালু করেছে, তারা তাদের শিডিউল করছে। তো এই ক্ষেত্রে বিমানকে যেটা করতে হবে তাদের ইউনিক কিছু করতে হবে, তা না হলে কিন্তু অন্যান্য দেশের এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠাটা খুবই অসুবিধা হবে। বিশ্বে করোনা মহামারী শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এভিয়েশন ও পর্যটন খাত। ধাক্কা সামলাতে না পেরে কার্যক্রম গুটিয়ে নিয়েছে অনেক এয়ারলাইন্স, চাকরি হারিয়েছেন কয়েক লাখ কর্মী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মন্ত্রী জানান, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি সে দেশের সরকারের এই সিদ্ধান্তের কথা তাকে অবহিত করেছেন। এছাড়া মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় উল্লেখ করা হয়, বেশিরভাগ সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর। তাদের কথা বিবেচনায় মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত। এদিকে টিকিট সংকট কাটাতে সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি রুটে ফ্লাইট বাড়িয়েছে বাংলাদেশ বিমান। দীর্ঘ প্রতীক্ষার পর টিকিট হাতে পেলেও সৌদি প্রবাসীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। বিদেশ পাড়ি দিতে করোনা সনদ বাধ্যতামূলক হওয়ায় নমুনা পরীক্ষা করাতেও দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। মহাখালীর ডিএনসিসি মার্কেটের পরীক্ষা কেন্দ্রে নমুনা দিতে ছিল প্রবাসীদের ভিড়। নির্দেশনা মেনে প্রবাসীরা প্রথমে কুপন সংগ্রহ, পরে পাসপোর্ট, ভিসা ও টিকিট দেখিয়ে ফর্ম পূরণ করে নমুনা দেন। এক্ষেত্রে যাদের ফ্লাইট আগে তারা অগ্রাধিকার পেয়েছেন। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে ভিড় থাকলেও টিকিট বিক্রিতে শৃঙ্খলা ফিরে আসায় খুশি প্রবাসীরা। আমরা যারা চিটাগাংয়ে টিকিট করছি এরা আমরা কি করব? এরা কি 11th আওয়ারে আমরা বাইয়ারে যাব? বাইয়ারে যাওয়ার মতো তো অ্যাবিলিটি এই মুহূর্তে আমাদের নেই। মুন্সিগঞ্জ থেকে আসছে, ফেরত গেছি, বলছে যে আবার আজকে আসছি, সিরিয়াল পাইতেছি না কোনো, আবার কোনো শিওর না যে পাবো কি না পাবো। ভিতরে বুথ কম হওয়ার কারণেই এই হয়রানিটা হচ্ছে। যদি আরও বুথ বাড়তি হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। সৌদি প্রবাসীদের করোনা নমুনা সংগ্রহ হচ্ছে রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটের পরীক্ষা কেন্দ্রের সামনে। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ, যাচ্ছি তার কাছে। শরীফ, করোনা নমুনা সংগ্রহ করতে এসে আজকে কি অবস্থা দেখছেন? কোনো ধরনের সমস্যার কথা কি প্রবাসীরা জানিয়েছেন কিনা? দেখুন, সকাল থেকে প্রবাসীদের ভিড় রয়েছে এখানে। করোনার নমুনা পরীক্ষা যারা করতে এসেছেন তারা সকাল থেকে এক একটি লাইন করার চেষ্টা করছে। এখানে যারা সশস্ত্র বাহিনীর সদস্য আছেন, স্বাস্থ্য অধিদপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা সবাই চেষ্টা করছেন যে এখানে যাদেরকে আগে ফ্লাইট, অর্থাৎ আমি আসার পরে যে বিষয়টি দেখেছি যে শুরুতে ডাকা হয়েছে আজ রাত 12টার মধ্যে যাদের ফ্লাইট আছে তাদের, অর্থাৎ এমন যদি কেউ থেকে থাকে তাকে আগে ভেতরে নেওয়া হচ্ছে এবং তার করোনা পরীক্ষা আগে করানো হচ্ছে। এরপর
দেখেছি যে এরকম কয়েকজনকে ভেতরে নেবার পর ডাকা হয়েছে আগামীকাল দুপুর 2টায় বাংলাদেশ বিমানে সৌদি আরবে যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটের যাত্রী যারা আছে তাদের, অর্থাৎ এরপরে ডাকা হবে, অর্থাৎ এখন ভেতরে নেওয়া হচ্ছে আগামীকাল দুপুর 2টায় বাংলাদেশ বিমানে সৌদি আরবে যাদের ফ্লাইট রয়েছে তাদেরকে। এরপরে ডাকা হবে আগামীকাল বিকেল 4টায় সৌদি এয়ারলাইন্সে সৌদি আরবে যে ফ্লাইটটি রয়েছে সেই যাত্রীদেরকে ডাকা হবে এবং তাদেরকে আলাদা একটি লাইনে দাঁড়াতে বলা হয়েছে। এখন এখানে যারা অপেক্ষমান আছেন সবারই কিন্তু ফ্লাইট আগামীকাল বা পরশুদিন, অর্থাৎ এখানে শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে অগ্রাধিকার ভিত্তিতে এখানে করোনা পরীক্ষা করা হবে। আমরা যে বিষয়টি বিমানের টিকিট দেওয়ার ক্ষেত্রেও দেখেছি, যদিও বাংলাদেশ বিমান শুরু থেকে এই অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া শুরু করলেও সৌদি এয়ারলাইন্স কিছুদিন পরে সেটি শুরু করেছে, তবে এখন বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স সবাই এটি আসলে এখন অগ্রাধিকার ভিত্তিতে যাদের ভিসার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাদেরকে আগে টিকিট দিচ্ছে। আর এখানে করোনা পরীক্ষা করাতে এসে আগে যাদের ফ্লাইট ঠিক তাদেরকে আগে করোনার বুথে করোনার নমুনা পরীক্ষা করার জন্য ভেতরে নেওয়া হচ্ছে। এখানে অনেকেই অভিযোগ, আসলে এখানে যারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসছেন তাদের অভিযোগটা একটু বেশি, কারণ এখানে দিনে তারা করোনা পরীক্ষা করাতে পারছে না, কারণ এমনিতেই বিমানের টিকিট পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা যে বিষয়টি বাংলাদেশ বিমানের ক্ষেত্রেও দেখেছি, সৌদি এয়ারলাইন্সেও আমরা দেখেছি বিক্ষোভ হয়েছে, অনেক সড়ক অবরোধ হয়েছে, পুলিশের লাঠিচার্জ হয়েছে। এমন প্রেক্ষাপটে দীর্ঘ অপেক্ষার পর যখন তারা টিকিট হাতে পেয়েছেন, এখন যখন এই করোনার নমুনা পরীক্ষা করতে আসছেন তখন আবারও কিন্তু তাদের যে অপেক্ষা সে অপেক্ষা করতে হচ্ছে। এখন মূলত এই করোনা নমুনা পরীক্ষার যে চিত্র এখানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে, তারা সর্বোচ্চ সতর্কতার সহিত এখানে করোনা নমুনা পরীক্ষা করছেন এবং এখানে 17টি বুথে এই প্রবাসীদের নমুনা নেওয়া হচ্ছে। প্রবাসীদের করোনা নমুনা পরীক্ষার তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। কিশোরগঞ্জের হাওরের বুকে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন সড়ক। পর্যটক আকর্ষণের পাশাপাশি হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে এই অবকাঠামো, পাল্টে দেবে আর্থসামাজিক অবস্থা। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে এই অবকাঠামো। সড়কের জন্য হাওর ঘিরে সৃষ্টি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। সৌন্দর্য উপভোগ করতে এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে যাচ্ছেন শত শত পর্যটক। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় কর্মসংস্থান বেড়েছে শ্রমজীবী মানুষের। প্রায় 30 কিলোমিটার দীর্ঘ সড়কটি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করবে। সারা বছর ব্যবহার উপযোগী করে নির্মাণ করা হয়েছে এই সড়ক। উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের C7 ব্লকে আগুন লেগেছে। রাত 11:30টার দিকে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে। এপিবিএন কর্মকর্তারা জানান দুর্বৃত্তরা ওই আগুন লাগিয়েছে। আগুন ছড়িয়েছে উখিয়া টিভি টাওয়ারের পেছনের বেশ কিছু রোহিঙ্গা বসতিতে। আতঙ্কে পালিয়ে গেছেন সেখানকার বাসিন্দারা, তবে কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি এপিবিএন। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে মোবাইলের 4G সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। ক্যাম্পের সীমানায় বসবে কাঁটা তারের বেড়া। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আরও জানান, রোহিঙ্গারা সংঘাতে জড়াবে এমন আশঙ্কা আগেই ছিল। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক দাতা সংস্থার আপত্তির কারণে ভাষাঞ্চলে স্থানান্তর করা সম্ভব হয়নি, যার খেসারত দিতে হচ্ছে। আধিপত্য বিস্তারের জেরে গত এক সপ্তাহে দফায় দফায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ হয়েছে। গোলাগুলিতে নিহত হয়েছে 7 জন। এরই মধ্যে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের কয়েকটি গ্রুপ। এ নিয়ে উদ্বিগ্ন সরকার। পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্যান্য দেশের আশ্রয় শিবিরে কাঁটা তারের বেড়া থাকলেও এদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবকাঠামো নির্মাণে আপত্তি জানায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। সে কারণে ছড়িয়ে পড়ছে অপরাধ। ওখানে কাঁটা তারের বেড়া দিয়ে কন্ট্রোলে রাখবো, ওনারা এটা পছন্দ করেন নাই, বাট আমরা এটা করতে চাই, কারণ এটা হলে আমাদের এখানে এই সব ঝামেলা। আমরা আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে 4G, আমরা ওইটাই করতে চাই। এ সময় মন্ত্রী অভিযোগ করেন, বেসরকারি এনজিওর অনীহার কারণেই রোহিঙ্গাদের ভাষাঞ্চলে সরানো যাচ্ছে না। প্রায় 23,000 ফ্যামিলি ওখানে নিতে চাইছিলাম, দ্যাট ওয়াজ আওয়ার অবজেক্টিভ। আস্তে আস্তে আমরা ওখানে নিয়ে যাব এবং অনেকেই যেতে রাজি, বিশেষ করে এনজিও যারা সেবা দান করেন তারা এটা পছন্দ করেন নাই।
কারণ তারা পছন্দ করেন নাই মূলত যে তাদের জন্যে বিশেষ ব্যবস্থা ওখানে নাই। পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন, রোহিঙ্গাদের কারণে সন্ত্রাসবাদ বাড়লে এর প্রভাব শুধু বাংলাদেশ মিয়ানমারেই পড়বে না, প্রতিবেশী সব দেশকেই ভুগতে হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনার চাটমোহরে গৃহবধূ ধর্ষণ মামলায় গোলজার হোসেন নামের স্থানীয় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গোলজার নাটোরের বড়াইগ্রাম জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, রামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম 2 বছর আগে ইরাকে পাড়ি জমান। পরে তার স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলেন গোলজার হোসেন। এ সুযোগে একাধিকবার তাকে ধর্ষণ করেন বলেও অভিযোগ করেন ওই গৃহবধূ। বুধবার তাদের নিয়ে গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে ওই গৃহবধূর ধর্ষণ ও নির্যাতনের বিষয়টি জানান। সালিশ শেষে গৃহবধূ গোলজার হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় ধর্ষণ মামলা করেন। রাতে অভিযান চালিয়ে পুলিশ গোলজারকে গ্রেপ্তার করে। পিরোজপুরে ছুরিকাঘাতে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক লাও ফান হত্যার মূল আসামি সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সদরের গোয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করে পুলিশ। বুধবার সন্ধ্যায় জেলা শহর থেকে 5 কিলোমিটার দূরে কুমিরমারা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের দোভাষী মোস্তাফিজুর রহমান জানান, চায়না ব্যারাক থেকে কর্মচারীদের বেতনের টাকা নিয়ে সেতুর নির্মাণাধীন অংশের দিকে যাওয়ার পথে লাউফানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ঘটনা তদন্তে কাজ চলছে। লাউফানের কাছ থেকে নগদ টাকা খোয়া গেছে কিনা তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। আমরা তাকে মুমূর্ষু অবস্থায় পাই এবং উনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আসলে ওনার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, তাই শকে মারা গেছে বলে আমরা ধারণা করছি। ট্রেড লাইসেন্স দেয়া বন্ধ, ছাড়পত্র নেই ফায়ার সার্ভিসের। তবুও পুরান ঢাকায় দেদারসে চলছে কেমিক্যাল ব্যবসা। সেই সুযোগ করে দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন ও বাণিজ্য মন্ত্রণালয়। এক পক্ষ আমদানিকারক হিসেবে লাইসেন্স দিচ্ছে, আরেক পক্ষ অনুমতি দিচ্ছে কেমিক্যাল আমদানির। এভাবে বৈধভাবে চলছে অবৈধ বাণিজ্য। 2010 সালের নিমতলী ট্র্যাজেডি, 119 জনের মৃত্যু। 2019 সালে আবার চুরিহাট্টায় আগুন, মৃত্যু 71 জনের। দুবারই পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম অপসারণে পদক্ষেপ নেয় সরকার। 1.5 বছর পর পুরান ঢাকার চিত্র এটি। একটি আবাসিক ভবনের বেসমেন্টে ঢোকানো হচ্ছে বিপুল সংখ্যক কেমিক্যালের ড্রাম। ফুটেজ নিতে গেলে বাধা দেয় শ্রমিকরা। পুরান ঢাকার এসব সারি সারি আবাসিক ভবনের নিচে মিথাইল, ইথানল, থিনার সহ বিভিন্ন রাসায়নিকের দোকান। বেসমেন্টে করা হয়েছে গুদাম। এখনও রাসায়নিকের ঝুঁকি নিয়েই ব্যবসা চলছে পুরান ঢাকায়। রাসায়নিকের ঝুঁকিমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রমেও ভাটা পড়েছে। পুরান ঢাকার কোনো কেমিক্যাল ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স 2 বছর ধরে নবায়ন করছে না দক্ষিণ সিটি। ছাড়পত্র দিচ্ছে না। মেনশন করে আমাকে একসময় একটা এসএমএস দেন, আমরা চেক করে দেখবো যে কত নম্বর ওয়ার্ড। বাণিজ্যিকভাবে আপনি ব্যবসা করবেন সেটার লাইসেন্স তো আমরা দিই না, সেটা বাণিজ্য মন্ত্রণালয় দেয়, সেটা সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ইস্যু করে। এখানে আমাদের কোনো নাম, আমরা যৌথভাবে একটা মিটিং করছি এবং সেখানে আমরা বলেছি যে তাদেরকে লাইসেন্স না দেওয়ার জন্য, ট্রেড লাইসেন্স না দেওয়ার জন্য। তলে তলে ব্যবসায়ী ও প্রশাসনের এমন বোঝাপড়া পুরান ঢাকার জন্য ঝুঁকিপূর্ণ বলছে ফায়ার সার্ভিস। আবারও সতর্ক করল, কেমিক্যালের যথেচ্ছ মজুদে যে কোনো সময় ঘটতে পারে নিমতলী বা চুরিহাট্টার মতো দুর্ঘটনা। চুরিহাট্টার মতো ওই ধরনের বড় ঘটনা হয়তো গত 1 বছরে আমরা দেখিনি, কিন্তু একতলা বা দোতলায় যে তারা কেমিক্যালের গোডাউন এখনও তারা রেখেছে, এটা কিন্তু একইভাবে সিমিলার যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু করতে পারে। পুরান ঢাকায় কেমিক্যাল আমদানিকারক রয়েছে 1700 জন। তাদেরকে সরাতে 2টি অস্থায়ী ও একটি স্থায়ী জায়গা তৈরি করা হচ্ছে, তবে সেখানে কাজ চলছে ঢিমে তালে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎপাদনের জন্য প্রস্তুত কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু এখনও বসেনি সঞ্চালন লাইন। তাই 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট অলস বসে থাকবে কমপক্ষে 15 মাস। ফলে হোঁচট খেল কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে খরচ কমানোর চেষ্টা, উল্টো বাড়বে সরকারের ভর্তুকি। কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে 5টি,
এর মধ্যে ৩ বছরে পুরো কাজ শেষ হয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বছরের শুরু থেকে। ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটও এ মাসে উৎপাদনে যাচ্ছে। বাণিজ্যিক প্রোডাকশনের জন্য যে পরীক্ষামূলক যে সমস্ত কাজ পরীক্ষা সেগুলি কাজ মোটামুটি শেষ পথে। আমাদের পাওয়ার প্ল্যান্টে 1320 মেগাওয়াট করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যাবে এই মাসের মধ্যে। পুরো দমে বিদ্যুৎ উৎপাদন হলেও সঞ্চালন লাইন টানা হয়নি এখনো। একই কারণে প্রথম ইউনিট অলস বসেছিল ৬ মাস। পরে পায়রা থেকে গোপালগঞ্জ পর্যন্ত সঞ্চালন লাইন টেনে সংকটের সমাধান করা হয়। পায়রায় যতটুকু বিদ্যুৎ উৎপাদন হবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চাহিদা নেই তত। এজন্য গোপালগঞ্জ থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত লাইন টেনে জাতীয় গ্রিডে যোগ করতে হবে সেখানকার বিদ্যুৎ। কিন্তু সেটা ২০২১ সালের ডিসেম্বরের আগে সম্ভব নয়। পদ্মা ব্রিজ অথরিটি পদ্মা নদীর উপরে রিভার ক্রসিং টাওয়ারের ফাউন্ডেশনগুলো ওনারা করে দিচ্ছেন। আগামী বছর এপ্রিল নাগাদ ওগুলো ওই ফাউন্ডেশনের ঢালাই শেষ করে আমাদেরকে হস্তান্তর করবে। এই কারণে আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যে ২১-এর এই লাইন আমরা চালু করতে পারবো। এ পরিস্থিতিতে বিদ্যুৎ না পেলেও ভাড়া গুনতে হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। অন্যদিকে চাহিদা মেটাতে অন্য কেন্দ্র থেকে বেশি দামের বিদ্যুৎ কিনতে হবে। ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে, কিন্তু পাওয়ারটা আমি ইউটিলাইজ। ব্রাজিলে মোট করোনা ছাড়ালো ৫০ লাখ, পুরোপুরি সুস্থ না হয়ে কাজে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। প্রীতি ম্যাচে ফ্রান্স ও ইতালির বড় জয়। তুরস্কের সাথে ড্র করল জার্মানি, স্পেন পর্তুগালও গোল-শূন্য ড্র। আত্রাই ও ছোট যমুনায় পানি বাড়লেই ভাঙন দেখা দেয় বাঁধে। নওগাঁয় গত বছর আত্রাই ও ছোট যমুনায় বাঁধের 2টি পয়েন্টে ভাঙনের পর এবছর আত্রাই নদের আরও 5টি পয়েন্টে ভেঙেছে বাঁধ। এবছর 3 দফা বন্যায় তলিয়েছে জেলার বিস্তীর্ণ অঞ্চল। ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সময়মতো বাঁধ মেরামত না করায় ভুগতে হচ্ছে তাদের। গত বছরের বন্যায় আত্রাই ও ছোট যমুনায় বাঁধের 2টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। এসব অংশ সংস্কার হওয়ার আগে এবছরের জুলাইয়ের প্রথম দিকে উত্তরের ঢলে আত্রাই নদের আরও 5টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যায়। এর জেরে এবার 3 দফা বন্যায় তলিয়েছে জেলার 5 উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। তৃতীয় দফা বন্যায় এখনও তলিয়ে আছে 5 উপজেলার 16 ইউনিয়ন। পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষের দুর্ভোগ উঠেছে চরমে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটের পাশাপাশি কৃষিজমি ও পুকুর ভেসে যাওয়ায় বিপুল ক্ষতির শঙ্কায় দিন কাটছে এসব অঞ্চলের মানুষের। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে ভাঙা বাঁধ সংস্কার না হওয়াতেই এই দুর্ভোগ। বাড়ি ঘর ডুবে গেছে, গরু বাছুর থোয়া খুব সমস্যা। এই বেলা দেখে আমরা বান্ধা কথা শুনে আমরা মাঠে ধান সব লাগানো হয়ে গেছে, জমি সব ধান অনেক ধান হয়ে গেছে, কিন্তু তার বান্ধে না। তাদের এই অবহেলার কারণে এই সমস্ত মাঠের ফসলগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তারা গুড়িমুষি করে অযথা এক ডেজার্ট দিয়ে এই বাঁধটা না আটকানোর কারণেই মূলত আমি মনে করি এই যে প্রায় 600-700 হেক্টর জমি, যেটা বিষ্ণুপুর সহ আরও কিছু ইউনিয়ন আছে, কসব আছে, এই ইউনিয়নগুলো আসলে একবারে ফসল সম্পূর্ণরূপে নষ্ট। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এবছর সময়ের আগেই বন্যা হওয়ায় সময়মতো বাঁধ মেরামত করা যায়নি। আমরা গত 4-5 দিন ধরে রাত দিন 24 ঘন্টা বাঁধের মধ্যে দাঁড়িয়ে আমরা ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবারের বন্যায় এ পর্যন্ত জেলায় 6,500 হেক্টর আমন ধানের জমি ও 111 হেক্টর জমির শাকসবজি তলিয়ে গেছে। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 1 মাস ধরে পানির তীব্র সংকটে লক্ষ্মীপুরের পৌর এলাকার বাসিন্দারা। পানির অভাবে ব্যাহত হচ্ছে বাসা বাড়িতে রান্নাসহ প্রাত্যহিক কাজ। নিয়মিত বিল পরিশোধ করেও পানি না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। মেয়র বলছেন, ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। লক্ষ্মীপুর পৌরসভায় প্রায় 2.5 লাখ মানুষের বাস। শহরের 10,000 গ্রাহকের প্রতিদিনের পানির চাহিদা 1,50,00,000 লিটার হলেও পৌরসভা সরবরাহ করতে পারছে মাত্র 50 লাখ লিটার পানি। এতে সদর হাসপাতাল সহ পৌরসভার 15 ওয়ার্ডের অধিকাংশ এলাকায় 1 মাস ধরে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। পানির অভাবে গোসল, রান্না সহ ব্যাহত হচ্ছে নগরবাসীর প্রতিদিনের কাজ।
নিয়মিত বিল পরিশোধ করার পরও এই সংকটের জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। পুকুরের তো পানি আনি, ওই অনেক দূরের তো পানি আনি খাওয়ার ব্যবস্থা করে, মাসে মাস বিল সবসময় আঙতন বিল লই যায়। লো ভোল্টেজের কারণে আমরা ঠিকমতো পানি মানুষকে সাপ্লাই দিতে পারি না। ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে গ্রাহকের চাহিদা অনুযায়ী পানি ওঠানো এবং সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানান জনপ্রতিনিধিরা। 24 ঘন্টার ভিতরে লোডশেডিং তো ইদানিং আগের তুলনায় অনেক বেড়ে গেছে। লো ভোল্টেজ এই কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি যথারীতি সাপ্লাই দিতে পারি না। পৌর মেয়র বলছেন, বৈদ্যুতিক সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগকে বারবার তাগিদ দেওয়া সহ পানি সংকট সমাধানের চেষ্টা চলছে। লাইন মেরামতের জন্য মাঝে মধ্যেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলছে পিডিবি। বিদ্যুৎ চলে গেলে পানির লোড হয় না, লোড না হলে আমি পানি ছাড়তে পারি না। সারা লক্ষ্মীপুর পৌরসভার সমস্যার মধ্যে 8,000 আমার গ্রাহক, বোধ 2,000 কমে গেছে শুধু পানির লাইন ঠিক মতন চালাইতে পারি না। কাজের জন্য ছাড়া কোনো কারণে আমরা সেটিং দিই না, আমরা জনগণকে কষ্ট দিই না, কারণ জনসেবা দেওয়ার জন্যই। কিন্তু জনগণ যখন কোনো কমপ্লেন করে সে কাজটা করার জন্যই বন্ধ করা হয় লাইনটা ওই মুহূর্তে। নগরীতে প্রয়োজনীয় পানির চাহিদা পূরণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পিডিবি ও পৌর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের দাবি নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রাজিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 50 লাখ। এর মধ্যে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে প্রায় 30,000 আর মারা গেছে 733 জন। বুধবার বিশ্বে 3,30,000 মানুষের করোনা সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ছাড়ালো 3,63 লাখ। করোনায় সারা বিশ্বে আরও 5,800 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 10,59,000-এর বেশি। 24 ঘন্টায় ভারতে সবচেয়ে বেশি 963 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছে 79,000। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 846 জন, নতুন শনাক্ত 45,000। আর্জেন্টিনায় মিলেছে 16,000 করোনা রোগী। ফ্রান্সে বুধবার 18,000 মানুষ নতুন করে শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে মিলেছে 14,000 করোনা রোগী। ইতালিতে বিস্তার বাড়ায় জরুরি অবস্থার মেয়াদ আগামী 31 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শ্রীলঙ্কায় ফের বেড়েছে ভাইরাসের সংক্রমণ, বিস্তার রুখতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি হয়েছে দেশটিতে। করোনা শনাক্তের এক সপ্তাহ না পেরোতেই হোয়াইট হাউসে ফিরে কাজে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 24 ঘন্টায় তার শরীরে করোনার উপসর্গ না থাকায় ওভাল অফিসে বেশ কয়েকটি ব্রিফিংয়ে অংশ নেন তিনি। এ সময় হ্যারিকেন ডেল্টা ও করোনার প্রণোদনা প্যাকেজ নিয়ে নির্দেশনা দেন ট্রাম্প। বুধবার এক ভিডিও বার্তায় করোনা আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বলেন ট্রাম্প। যে চিকিৎসায় ট্রাম্প নিজে সুস্থ হয়েছেন তা প্রত্যেক মার্কিন নাগরিকের জন্য সহজলভ্য করে তোলার কথা জানান তিনি। এ সময় ট্রাম্প রেজেনেরেন ফার্মাসিউটিক্যালসের উত্থাপিত ওষুধ বিনামূল্যে সরবরাহের প্রতিশ্রুতি দেন। এদিকে হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি জানান, গত 4 দিন ট্রাম্প জ্বরমুক্ত আছেন, অক্সিজেন লেভেলও স্থিতিশীল। ভারতে মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় 1 মাস পর 5 শর্তে জামিন পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলে মুম্বাইয়ের বাইকুল্লা কারাগার থেকে ছাড়া পান তিনি। মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর তদন্তকারীর অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না রিয়া, দেখা করতে পারবেন না কোনো সাক্ষীর সঙ্গেও। जन्म कब लेना है और मरना कब है हम डिसाइड नहीं कर सकते। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শুরুতে স্বজনপ্রীতির অভিযোগ উঠলেও পরে আসে মাদক প্রসঙ্গ। মামলায় মূল অভিযুক্ত বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। টানা 3 দিন জিজ্ঞাসাবাদের পর 8 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তার বিরুদ্ধে ওঠে সুশান্তের জন্য মাদক কেনার অভিযোগ। গ্রেপ্তারের পর রিয়াকে রাখা হয় মুম্বাইয়ের বাইকুল্লা জেলে। একই মামলায় এর আগে গ্রেপ্তার হন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের সাবেক ব্যবস্থাপক স্যামুয়েল মিরান্ডা সহ 15 জন। এরই মধ্যে মাদক প্রশ্নের নাম আসে কয়েকজন নামি দামি তারকার। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলী খানকে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর জিজ্ঞাসাবাদে উত্তপ্ত হয়ে ওঠে বলিউড পাড়া। অবশেষে 29 দিন পর জামিনে ছাড়া পেলেন রিয়া সহ মিরান্ডা, দীপেশ সাওয়ান্তারা। মুম্বাই হাইকোর্টের বিচারক SV কোতবাইয়ের সিঙ্গেল বেঞ্চ রিয়াকে জামিন দেয় 1 লাখ রুপির বন্ডে। পাশাপাশি তদন্তকারীর অনুমতি ছাড়া মুম্বাই ছাড়তে পারবেন না, যেতে পারবেন না বিদেশেও। এছাড়া জমা রাখতে হবে পাসপোর্ট, দেখা করতে পারবেন না কোনো সাক্ষীর সঙ্গে। 14 জুন ব্যান্ড্রা বাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। মুম্বাই পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করতেই ঘটনা গড়ায় মাদক মামলার দিকে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিনোম গবেষণার স্বীকৃতি পেলেন ফ্রান্সের বিজ্ঞানী ইমানুয়েল শারপন্টিয়ে ও যুক্তরাষ্ট্রের জেনিফার অ্যান ডাউডনা।
এ বিষয়ে গবেষণার জন্য রসায়নে এবারে নোবেল জয় করেছেন তারা। 10ই ডিসেম্বর সুইডেনের স্টকহোমে তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। আর সাহিত্যে এবার নোবেল পাচ্ছেন কে, জানা যাবে আজ। জিনোম বলতে জীবের সামগ্রিক ডিএনএকে বোঝায়, আর জিনোম থেকে ডিএনএ আলাদা করার পদ্ধতিকে বলা হয় জিনোম এডিটিং। চিকিৎসা সহ নানা গবেষণায় কোষের জিনে রূপান্তরের প্রয়োজন, তবে তা সময় সাপেক্ষ। কখনো কখনো অতি সূক্ষ্ম পরিবর্তন হয়ে পড়ে অসম্ভব। দীর্ঘদিন এর সমাধান খুঁজছিলেন বিজ্ঞানীরা, আর এই কাজেই সবচেয়ে সূক্ষ্ম প্রযুক্তি উদ্ভাবন করেছেন শারপন্টিয়ে ও জেনিফার। তাদের উদ্ভাবিত জেনেটিক কাঁচি ব্যবহার করে প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ নির্ভুলভাবে পরিবর্তন সম্ভব। অবশেষে সেই কাজেরই স্বীকৃতি দিল নোবেল কমিটি। তারা বলছে ক্যান্সার ও বংশগত রোগের চিকিৎসায় এই আবিষ্কার যুগান্তকারী ভূমিকা রাখবে। এবছর রসায়নে নোবেল পেয়েছেন ফ্রান্সের ইমানুয়েল শারপন্টিয়ে ও যুক্তরাষ্ট্রের জেনিফার অ্যান্ড ডাউডনা। জিনোম এডিটিং গবেষণার স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের। মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর মধ্যে একটি স্ট্রেপটোকাকাস পায়োজিনোস। এই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় ট্র্যাক RRNA নামের এক নতুন অণুর সন্ধান পান শারপন্টিংয়ে। দেখেন, এই অণু ব্যাকটেরিয়ার প্রাচীন রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ, যা আক্রমণকারী ভাইরাসের ডিএনএকে চিরে দিয়ে নিষ্ক্রিয় করে ফেলে। এই রোগ প্রতিরোধ ব্যবস্থায় CRESPR-CAS নামে পরিচিত। শারপন্টিংয়ের এই গবেষণা নিবন্ধটি প্রকাশ হয় 2011 সালে। ওই বছরই জেনিফার ডাউডনারের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেন তিনি। তারা দুজন ব্যাকটেরিয়ায় থাকা এই জেনেটিক কাঁচি টেস্ট টিউবে পুনরুৎপাদন করেন এবং ব্যবহারের সুবিধার জন্য এর আণবিক গঠনকে করেন আরও সরল। এই জেনেটিক কাঁচি বা সিজরের ধরনের বদলেই রসায়নে নোবেল জয় করলেন এই দুই বিজ্ঞানী। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজারবাইজানের সঙ্গে লড়াইয়ে নতুন করে 40 আর্মেনীয় সেনার মৃত্যু হয়েছে। এই সংঘর্ষে আর্মেনিয়া পাশে পাচ্ছে রাশিয়াকে, আর আজারবাইজানকে সমর্থন দিচ্ছে তুরস্ক। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আঞ্চলিক সংঘাতের শঙ্কা জানাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বিশ্ব পরাশক্তিদের আহ্বান উপেক্ষা করে নাগোর্নো কারাবাখের মালিকানা প্রশ্নে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান। গত কয়েকদিনে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে অঞ্চলটির রাজধানী স্টেপানাকার্ট। সহিংসতা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে রাজধানীবাসীর। বোমায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, আমরা ভয়ে আছি। আর কতদিন চলবে এই সংঘাত? আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। উত্তেজনা বাড়তে থাকায় আঞ্চলিক সংঘাতের আশঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এই সংঘাতকে ঘিরে সিরিয়া থেকে সন্ত্রাসীরা এসে আমাদের সীমান্তে হামলা চালালে তা মেনে নেওয়া হবে না। আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। সংঘাত, হামলা আর রক্তপাতে কোনো সমাধান আসবে না, বরং পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা আঞ্চলিক ঐক্যের আহ্বান জানাচ্ছি। দুদেশের সংঘাতে আর্মেনিয়া পাশে পাচ্ছে রাশিয়াকে, আর আজারবাইজানকে সরাসরি সমর্থন দিচ্ছে তুরস্ক। এই সংঘাত এখন আর স্থানীয় পর্যায়ে নেই। আর্মেনিয়ায় আজারবাইজান, তুরস্ক যৌথভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। লিবিয়া, সিরিয়া ও ইরাক ইস্যুতে আঙ্কারার ভূমিকা আপনারা আগেও দেখেছেন। আমার কাছে এটা স্পষ্ট যে তুরস্কের জন্য আর্মেনিয়ায় গণহত্যা চালানো ও সাম্রাজ্য পুনরুদ্ধারের এটি একটি কৌশল। নাগোর্নো কারাবাখের জন্য দুঃখজনক ঘটনা। দুপক্ষেই প্রাণহানি ঘটেছে। আশা করছি শিগগিরই এ সংঘাত বন্ধ হবে। আর্মেনিয়া কালেক্টিভিটি সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন CSTOর চুক্তি অনুযায়ী আর্মেনিয়ার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে বেলজিয়ামের ব্রাসেলসে ইউর পার্লামেন্টের বাইরে আর্মেনিয়ার পতাকা হাতে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু টেস্টের জন্যই নির্বাচকদের ভাবনায় সাদমান ইসলাম। রোববার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে টুর্নামেন্টের নতুন কয়েকজন ওপেনারকে সুযোগ করে দিতে সাদমানকে রাখা হয়নি, জানিয়েছেন হাবিবুল বাশার। এদিকে আগামী বছর টানা ব্যস্ত সূচির কথা মাথায় রেখে জাতীয় দলের পুলে ক্রিকেটার সংখ্যা বাড়ানোর তাগিদ নির্বাচক বাশারের। 11 অক্টোবর 45 ক্রিকেটার নিয়ে মাঠে গড়াচ্ছে ওয়ানডে টুর্নামেন্ট। জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে থাকা 27 ক্রিকেটারের 26 জনই আছেন 50 ওভারের ক্রিকেটে। কিন্তু প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত 50-র পরও সাদা বলের ক্রিকেটে জায়গা পাননি সাদমান।
নির্বাচকদের সাফ কথা, লাল বলে ক্রিকেট ছাড়া অন্য কোনো পরিকল্পনায় নেই সাদমান। অথচ 2 বছর আগে সবশেষ ওডিআই খেলা মুমিনুল ঠিকই আছেন ওয়ানডে টুর্নামেন্টে। সাদমান আমাদের অরিজিনালি প্ল্যানে কিন্তু লঙ্গার ভার্সন নেই। সাদমানকে আমরা সাদা বলে এখন প্ল্যান করছি না, কিন্তু এইখানের সুযোগ না দেওয়ার একটা বড় কারণ এখানে আপনি দেখেন কিছু এই অনূর্ধ্ব-19 কিছু নতুন ওপেনার আসছে যাদেরকে আমরা দেখতে চাচ্ছি। সাদমান ডেফিনেটলি সামনে আমাদের টুর্নামেন্ট সেখানে খেলবে, একদম যে সাদা বলও খেলবে না আমি এটা মনে করি না, বাট এই মুহূর্তে আসলে আমাদের ওকে নিয়ে প্ল্যান লাল বলেই। করোনা বিরতিতে এবছর আর মাঠে নামা হচ্ছে না টিম টাইগার্সে। সব ঠিক থাকলে জানুয়ারিতে ঘরের মাঠে উইন্ডিজ সিরিজ, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম মুশফিকরা। এরপর মার্চে নিউজিল্যান্ড সফর, ভারতে টি-20 বিশ্বকাপ সহ আছে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ। পুরো বছরে 8-9 মাস খেলার মধ্যে থাকবে টাইগাররা। সেজন্য জাতীয় দলের পুল সমৃদ্ধ করতে চান নির্বাচকরা। পুরোনো খেলাদের তো আমরা কম বেশি জানি, তারা তো সামনে যে টুর্নামেন্ট হবে সেখানে খেলার সুযোগ পাবেন, বাট নতুনদেরকেও একটা দেখে নেওয়ার সুযোগ, পুলের সংখ্যাটা, পুলের প্লেয়ার সংখ্যাটা বাড়ানোর একটা সুযোগ। এখন যেগুলো করছি সেগুলোর উদ্দেশ্য কিন্তু সেটাই, যে পুলের প্লেয়ারদের সংখ্যাটা বাড়ানো, কম্পিটিশনটা আরও বেশি তৈরি করা। বছর জুড়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান নির্বাচকরা, তবে এবছর আর সুযোগ নেই। আগামী বছর ব্যস্ত সূচিতে দেখা মিলবে বেশ কয়েকজন ক্রিকেটারের, আভাস হাবিবুল বাশারের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বয়সভিত্তিক পর্যায়ে বিশ্ব সেরা, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জটা ভিন্ন। সেই চ্যালেঞ্জের জন্য তরুণ ক্রিকেটারদের এখনই পরামর্শ দিচ্ছেন এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। আজ শুরু হয়েছে এইচপি দলের ক্যাম্প। 12 অক্টোবর দলের সাথে যোগ দেবেন কোচ টবি রেডফোর্ড। পচেস্ট্রমের ফাইনালে অধিনায়ক আকবরের যে মহা গুরুত্বপূর্ণ 43 রানের ইনিংস, তাতে স্কোয়ার অফ দ্য উইকেট শট নেই বললেই চলে। বয়সভিত্তিক পর্বে শ্রেষ্ঠত্বের পর টাইগার যুবাদের সামনে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ। লক্ষ্য পরিবর্তনের সাথে সাথে অনুশীলনের ধরনেও এসেছে পরিবর্তন। নির্দিষ্ট শক্তির জায়গাতে সীমাবদ্ধ থাকলে চলবে না। আকবর রাকিবুলদের এবার হতে হবে পরিপূর্ণ ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে অনূর্ধ্ব-19 দলের পর একে একে জাতীয় দলের ভাগ্য খুলে ক্রিকেটারদের। কেউ টিকে থাকে, আবার কেউ হারিয়ে যায়। তবে বিশ্বসেরা দলের কেউ যাতে হারিয়ে না যায়, বিসিবি তাই বিশেষভাবে সতর্ক। জাতীয় দলে প্রবেশের আগে এখানেই যাবতীয় ফাইন টিউনিং, মেরামতের কাজ সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। আন্ডার-19-এর পরে আমরা যদি খেয়াল করি, অন্যান্য দেশে যারা এক্সট্রাঅর্ডিনারি থাকে তারা কিন্তু ন্যাশনাল টিমেও চলে আসে। আমাদের দেশেও এর আগে ঘটেছে, আমাদের আন্ডার-19 টিম থেকেও কিন্তু 2-1 প্লেয়ার খেলেছে ন্যাশনাল টিমে। তো মাঝখানে যদি একটা জায়গা থাকে তাদেরকে ন্যাশনাল টিমের জন্য আরও প্রিপেয়ার করার জন্য, তো সেই জায়গাটা হাই পারফরমেন্সকে আমরা ইউজ করতে পারি। নির্দিষ্ট নির্বাচক প্যানেল আছে জাতীয় দল আর অনূর্ধ্ব-19 দলের জন্য, কিন্তু পাইপলাইনে গুরুত্বপূর্ণ অংশ এইচপির দায়িত্বে নেই কোনো নির্বাচক। এ প্রক্রিয়ায় দ্রুতই হয়তো পরিবর্তন আসছে। সম্পৃক্ত করা হতে পারে জাতীয় দলের নির্বাচকদের কাউকে। ঘটনা প্রবাহে ইঙ্গিত পাওয়া যাচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটি হতে পারেন হাবিবুল বাশার সুমন। যেহেতু আমাদের ডেভেলপমেন্টের এজ লেভেলে আলাদা সিলেক্টর আছে, ন্যাশনাল টিমের জন্য আলাদা সিলেক্টর আছে। যদিও এইচপির আলাদা সিলেক্টর থাকলেও ন্যাশনাল টিমের সিলেক্টরদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। হয়তো ন্যাশনাল টিমের সিলেক্টরদের ভিতরে কাউকে হয়তো এইচপির জন্য অ্যাডিশনাল দায়িত্ব দেওয়া হতে পারে। শ্রীলঙ্কা সিরিজ হয়নি, এইচপি দল নিয়ে আপাতত 26 নভেম্বর পর্যন্ত ক্যাম্প চালানোর পরিকল্পনা বিসিবির। মায়ের অসুস্থতায় আপাতত থাকছেন না চম্পকা রামানায়েকে। সে পর্যন্ত কাজ চালিয়ে নেবেন স্থানীয় কোচেরা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।